সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এমএইচ বকুল। বন্ধুরা, আজকে আমরা একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, অর্থাৎ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 1.2 অধ্যায় নিয়ে আমরা আলোচনা করতে যাব। বন্ধুরা, তোমরা জানো যে উচ্চতর গণিতের তোমাদের নবম দশম উচ্চতর গণিতের 1.1 সেট সংক্রান্ত আলোচনা করা হয়েছে এবং 1.2 ফাংশন রিলেটেড যত প্রবলেম সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বন্ধুরা, আমরা বেশ গত কয়েকটি পর্বে আমরা তোমাদের 1.1 সমস্ত বেসিক বিভিন্ন সূত্রের প্রমাণ, অনুশীলনীর অঙ্ক সবগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা, আজকে এখন শুরু করব আমরা 1.2 অর্থাৎ ফাংশন অধ্যায়টি নিয়ে। তো তোমরা জানো যে তোমাদের বইয়ের টেক্সট বুকের মূল বইয়ের ফাংশনের শুরুতেই অন্বয় নিয়ে কথা বলা আছে। বন্ধুরা, আগে আমরা অন্বয়টা জানবো যে অন্বয় কি, অন্বয় জানার পরে আমরা ফাংশনে যাব। তো চলো আমরা একটু অন্বয় কি সেটা একটু জানি। ধরো আমি দুটি সেট লিখলাম, দেখো দুটি সেট লিখলাম, সেটা হচ্ছে একটা সেট যদি এরকম হয়, তোমরা জানো যে সেট এভাবেও প্রকাশ করা যায়। তো সেই সেটের উপাদান হলো ধরো 0, 1, 2 আর আরেকটি সেট হলো, এখানে আমরা যদি আরেকটি সেট বানাই তাহলে দেখো এই সেটটি হবে হচ্ছে এটা 1 যদি নেই আমরা, আর 1 নিলে হলো যদি আরেকটা 3 নেই, আরেকটা যদি 5 নেই। বন্ধুরা, এইটা যদি এ সেট হয়, এইটা যদি বি সেট হয়, দুটি সেট নিলাম আমরা। দেখো তো এই দুটি সেট আঁকলাম কেন? অন্বয় হলো আসলে দুটি সেটের মধ্যে যে সম্পর্ক কোনো শর্তের অধীনে, শর্ত থাকতে হবে, শর্ত ছাড়া কিন্তু কখনোই অন্বয় হয় না। তোমরা একটু পরেই দেখবা যে অন্বয় হতে গেলে কোনো না কোনো শর্ত লাগবে। শর্তের অধীনে দুটি সেটের মধ্যে এ আর বি যদি দুটি সেট হয়, তাহলে কোনো শর্তের অধীনে, নির্দিষ্ট কোনো শর্তের অধীনে এ আর বি সেটের মধ্যে যে সম্পর্ক সেটাই কিন্তু হলো অন্বয়। আচ্ছা, সেই সম্পর্ক কোত্থেকে আসে? অন্বয়টা অবশ্যই কার্তেশীয় গুণজ থেকে আসে। তোমাদেরকে আমি সাধারণ গণিতের সেটের যে ক্লাসগুলো ছিল সেখানেও, বা ফাংশনের যে ক্লাসগুলো ছিল সেখানেও কিন্তু এই অন্বয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করে এসেছি। তারপরে আমরা আবার 1.2 অর্থাৎ এই চ্যাপ্টারে যখন আমরা কথা বলছি তখনও আমরা অন্বয় নিয়ে আলোচনা করব, কার্তেশীয় গুণজ সেট নিয়ে আলোচনা করব। তো তোমরা যেমনটি জানো যে কার্তেশীয় গুণজ সেট, এই এ আর বি যদি দুটি সেট হয় তাহলে তাদের কার্তেশীয় গুণজ সেট কিন্তু এরকম হবে, এ ক্রস বি। এটা কিন্তু কার্তেশীয় গুণজ সেট হবে। সেই কার্তেশীয় গুণজ সেট কোত্থেকে আসে? কার্তেশীয় গুণজ সেট হচ্ছে, আগে যদি আমরা এ সেটটি লিখি, এ সেটটি হলো 0, 1, তারপর হচ্ছে 2, এটা লিখলাম, ক্রস দিলাম আমরা এই যে এটার মতো করে, এ সেটের মানটা বসিয়ে দিলাম, বি সেটের মানটা এখন আমরা বসিয়ে দিব। দেখো 1, তারপরে হচ্ছে 3 এবং হচ্ছে 5। ধরো এরকম আমরা কার্তেশীয় গুণজ সেট বের করতে গিয়ে দুটি সেট বসিয়ে দিলাম। এখন তোমরা জানো যে কার্তেশীয় গুণজ সেট কীভাবে বের করতে হয়, সেটাও নিশ্চয়ই তোমাদের জানা আছে যে কিভাবে। এই দেখো, এই প্রথম সেটের প্রথম উপাদান প্রত্যেকটি দ্বিতীয় সেটের প্রত্যেকটি উপাদানের সাথে একটি করে ক্রমজোড় গঠন করবে। দেখো 0 গিয়ে 1 এর সাথে একটা করবে, 0, 1, এই দেখো এই একটা ক্রমজোড় হলো। তারপরে 0, 3 এই একটা ক্রমজোড় হলো। তারপরে 0 গিয়ে 5 এর সাথে
0,5 এই একটা ক্রোমোজোর হলো। আচ্ছা, আর অন দিয়ে যদি আমরা করি তাহলে অন গিয়ে অনের সাথে একটা করবে, এই একটা ক্রোমোজোর। অন গিয়ে 3 সাথে একটা অন গিয়ে 3 সাথে একটা করবে, এই একটা ক্রোমোজোর। তারপরে অন গিয়ে 5 সাথে একটা করবে, এই একটা ক্রোমোজোর। তাহলে অন আর 0 আর অন শেষ হলো। এখন 2 গিয়ে এই 3টা উপাদানের সাথে 3টি ক্রোমোজোর গঠন করবে। দেখো 2 যদি প্রথমে যায় তাহলে 2,1 এই একটা ক্রোমোজোর হবে। তারপরে 2,3 এই একটা ক্রোমোজোর হবে এবং সর্বশেষে 2,5 এই একটি ক্রোমোজোর হবে। বন্ধুরা দেখো আমরা এই এ আর বি সেটের কার্তেশীয় গুণজ কিন্তু বের করে ফেললাম। 2,5 কার্তেশীয় গুণজ সেটের এ আর বি এর কার্তেশীয় গুণজ সেট আমরা বের করে ফেললাম। এখন আমি তোমাদের বলেছিলাম যে যদি এই কার্তেশীয় গুণজ সেটের উপরে আমরা কোনো শর্ত আরোপ করি তাহলে আমরা অন্যয় পাবো, আর অন্যয়ের উপরে যদি আমরা কোনো শর্ত আরোপ করি তখন কিন্তু গিয়ে আমরা ফাংশন পাবো। তাহলে এখানে দেখো তো কিভাবে আমরা কার্তেশীয় গুণজ সেটের উপরে সম্পর্ক শর্ত আরোপ করলে আমরা সেই অন্যয়টা পাবো। তোমরা এর আগে সাধারণ গণিতে তোমরা দেখে এসেছো, আমি সেই ভিডিওগুলো অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করেছি। সেখানে দেখানো হয়েছে যে অন্যয় কি করে তৈরি করা যায়। অর্থাৎ যদি আমরা এখানে একটি অন্যয় তৈরি করতে চাই, যে ধরো এরকমভাবে যে একটা অন্যয় এস বানাবো আমরা, এস সাজ দ্যাট অন্যয়ের উপাদানগুলো এক্স এবং ওয়াই ক্রোমোজোর থেকে এক্স এবং ওয়াই উপাদান থেকে আসে। অর্থাৎ আমরা অন্যয়কে এক্স, ওয়াই এইভাবে লিখি। কিভাবে লিখি? এইভাবে সাজ দ্যাট যেন এই এক্সটা থাকে কোন সেট থেকে? এক্স বিলংস টু হয় এ সেট থেকে। এক্স যেন এ সেট থেকে আসে, অর্থাৎ এ সেটের সমস্ত উপাদান হচ্ছে এক্স হবে। আর ওয়াই কোথ থেকে আসবে? ওয়াই বিলংস টু হবে বি সেট থেকে। ওয়াই আসবে এই বি সেট থেকে। এবং একটা শর্ত আমি দিচ্ছি, হাজার হাজার শর্ত হতে পারে এই অন্যয়টার উপরেই দেখবা অনেকগুলো শর্ত হতে পারে। তো আমরা একটা শর্ত বিবেচনা করি, যে যদি বলি যে এক্স স্মলার দেন ওয়াই, দেখো এখানে কিন্তু একটা শর্ত হতে পারে। তাহলে অন্যয় কিন্তু আমরা লিখে রেখেছি যে এস, আমাদের সেই অন্যয়টা আমরা নামকরণ করলাম এস। এস উপাদান কি হবে? অন্যয় সবসময় ক্রোমোজোর আকারে লিখতে হয়, অর্থাৎ এক্স এবং ওই উপাদান দিয়ে লিখতে হয়। আচ্ছা, সেই এক্স আসলো এ থেকে, ওয়াই আসলো বি থেকে, এবং এক্স স্মলার দেন ওয়াই। যদি এই শর্ত তোমরা বিবেচনা করতে চাও তাহলে দেখো তো এখানে এই উপাদানটা নিশ্চয়ই এক্স আর এই উপাদানটা ওয়াই। প্রত্যেকটা ক্ষেত্রে প্রথম উপাদান এক্স, দ্বিতীয় উপাদান হচ্ছে ওয়াই। তাহলে দেখো, তাহলে সেই শর্তের অধীনে কিন্তু আমরা এটা নিতে পারি। এখানেও শূন্য, অর্থাৎ এক্স ওয়াই থেকে কম, এটাও নিতে পারি, এটাও নিতে পারি, এটা আমরা নিতে পারি, এটা সমান। আবার আমরা এখানে নিতে পারি, এখানে নিতে পারি, এটা নিতে পারি না, কিন্তু এটা নিতে পারি, এটা নিতে পারি। তাহলে দেখো যে এখানে যদি সেই অন্যয়টা আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করি তাহলে এস সমান কি হবে? এই যে 0,1 হবে, তারপরে 0,3 হবে, তারপরে 0,5 হবে, তারপরে আরও দেখো 1,3 হবে, 1,3 হবে, আর কি হবে? 1,5 হবে, 1,5 হবে, আর একটা হবে 2,5। দেখো এই হলো। কিন্তু আমরা যদি এই অন্যয়টিকে এইখান থেকে, এটা সেট গঠন পদ্ধতি ছিল, যদি তালিকা পদ্ধতি প্রকাশ করি তাহলে সেই অন্যয় কিন্তু এরকম দাঁড়ায়। দেখো শর্ত এখানে প্রত্যেকটা শর্ত পালন করে। এই যে 0, 0, 0, 1, 1, 2, দেখো 0, 1, 2 সবগুলো উপাদান কিন্তু এস এর থেকে এসেছে, তাহলে এই শর্ত পূরণ করলো। এবং এই দেখো 1, 3, 5,
1 3 5 অর্থাৎ এই সবগুলো উপাদান কিন্তু ওয়াই সেট থেকে আসছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এক্স ওয়াই থেকে ছোট। তাহলে এই একটা শর্ত গেল। তাহলে আমরা যদি অন্যয়ের উপরে কোনো শর্ত আরোপ করি তাহলে আমরা কি পাই? অন্যয় নয়, কার্তেশীয় গুণসেটের উপরে যদি আমরা কোনো শর্ত আরোপ করি তাহলে কিন্তু আমরা অন্যয় পাই। অর্থাৎ দেখা যাচ্ছে এই যে অন্যয় সেটের যে উপাদানগুলো, সেই উপাদানগুলো সবগুলোই এই সেটের মধ্যে আছে না? এই কার্তেশীয় গুণসেটের মধ্যে আছে না? আছে তো। তাহলে এই সেটের উপাদান যদি এই সেটের মধ্যে থাকে তাহলে আমরা বলবো না যে এই এসটা উপসেট হবে। আমরা এভাবে বলতে পারি না যে এস সাবসেট অফ এ ক্রস বি, এটা কিন্তু আমরা বলতে পারি। তার মানে বিষয়টি দাঁড়ালো যে অন্যয় হচ্ছে কার্তেশীয় গুণসেটের একটি উপসেট। তো এখান থেকে কিন্তু আমরা অন্যয়ের একটা পরিষ্কার এবং স্পষ্ট সুন্দর সংজ্ঞায় আসতে পারি, ডেফিনিশন আসতে পারি যে কার্তেশীয় গুণসেটের অশূন্য উপাদানই হলো অশূন্য উপসেট। কার্তেশীয় গুণসেটের অশূন্য উপসেট হচ্ছে অন্যয়, অশূন্য। কারণ এই সেটগুলো যদি তুমি উপসেট বের করতে চাও একটা কিন্তু ফাঁকা সেটও আসবে, অর্থাৎ শূন্য আসবে। শূন্য হওয়া চলবে না, তাহলে আমরা এক্স আর ওয়াই এর মান পাবো না। সেই জন্যই সংজ্ঞাটা এরকম যে কার্তেশীয় গুণসেটের অশূন্য উপসেটই হলো অন্যয়। বন্ধুরা দেখো, কিন্তু তাহলে এরকম আরও কিছু শর্ত যদি দাও, যদি এখানে আমরা এই চিহ্নটা পরিবর্তন করে জাস্ট যদি এরকম দেই, আগে স্মলার দেন ছিল এখন গ্রেটার দেন যদি দেই আমরা, তাহলে দেখো তো, তাহলে কিন্তু আবার এই চিত্রটা পাল্টে যাবে, অর্থাৎ এক্স বড় হবে এমন কোন উপাদান আছে কিনা। দেখো এক্স বড় এমন উপাদান, এক্স বড় এমন উপাদান, এক্স বড়, এই দেখো আমরা এই উপাদানটা পাইছি। তাহলে এখানে কিন্তু এই শর্ত যদি হয় তাহলে এখানে আমাদের এস সমান হবে হলো একটাই ক্রোমোজোর হবে, সেটা হচ্ছে 2,1, এটা কিন্তু হবে। তাহলে দেখো যখন আমরা আগে এক্স স্মলার দেন, এটা কি হলো আগের মতোই হয়ে গেছে, আমরা এখন এক্স গ্রেটার দেন দিব। এইটার জন্য এক্স গ্রেটার দেন হবে, অর্থাৎ এই দিকে হবে এক্স গ্রেটার দেন। তাহলে যখন এক্স স্মলার দেন ছিল তখন কিন্তু 1 2 3 4 5 6 এর মধ্যে থেকে 6টা উপাদান চলে আসছিল। আর যখন আমরা এক্স গ্রেটার দেন ওয়াই বললাম তখন কিন্তু শুধুমাত্র একটা উপাদান চলে আসলো। আর এই শুধু এক্স এইখানেই শুধু বড়, আর সব জায়গায় কিন্তু এক্স ছোট অথবা সমান, একটা জায়গায় আছে সমান। আচ্ছা, যদি এই শর্তটা বাদ দিয়ে যদি এরকম দাও যে এক্স ইকুয়াল টু ওয়াই হবে, তখন কিন্তু দেখো এই একটা উপাদান শুধু আসে, এই অন আর অন, এই উপাদান ছাড়া আর কিন্তু কোনো উপাদান তুমি পাবা না যে এক্স আর ওয়াই সমান। তখন এক্ষেত্রে যদি আমরা অন্যয় বের করতে চাই তাহলে আমাদের একটা উপাদান আসবে যে অন কমা অন। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যেভাবে যদি আমরা কোনো কার্তেশীয় গুণসেটের উপরে শর্ত আরোপ করি তাহলে আমরা অন্যয় পাই। যদি আমরা আরেকটি শর্ত দিই, দেখো তো, যদি এইটা বলি যে এই অন্যয়টি হবে এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি, এবং শুধু আমরা এই শর্তটা একটু চেঞ্জ করে দিলাম। দেখো শর্তটা যদি চেঞ্জ করে দেই এবং 2x প্লাস অন সমান ওয়াই, যদি আমরা এই শর্তটা দিয়ে দেই, দেখো তাহলে কি হয়ে যায় যে এক্সকে 2 গুণ করব, তার সাথে আমরা অন যোগ করব। এক্সকে দ্বিগুণ করে তার সাথে অন যোগ করে যদি আমরা ওয়াই এর মান পাই তাহলে সেইটি হবে আমাদের এই শর্তের জন্য সেই নির্দিষ্ট অন্যয়। এটা যদি আমরা বের করতে চাই তাহলে দেখো তো যে এক্সকে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে এখানে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 0 হলো, তার সাথে 1 যোগ করব, তাহলে 0 যোগ 1, তাহলে তো একই হয়ে যায়। আমাদের কিন্তু এই ক্রমজোড়টা নিতে পারি, দেখো আমরা কিন্তু এই ক্রমজোড়টা নিতে পারি, 0 আর 1 নিতে পারি। আচ্ছা, এখানে দেখো তো এক্সকে আমরা 2 দিয়ে গুণ করব, 0কে 2 দিয়ে গুণ করলে 0 হবে, তার সাথে 3 যোগ করলে 3 হবে,
তার সাথে 1 যোগ করলে কত হবে? একই হবে। তাহলে এখানে কিন্তু এটা আমরা নিতে পারছি না। এটা দেখো 0 x কে যদি আমরা 0 দিয়ে গুণ করি তাহলে কি হবে 0 কে আমরা 2 দিয়ে গুণ করলে 0ই হলো, তার সাথে 1 যোগ করলে 1 হয়। এটাও হচ্ছে না। দেখো তো এইটা হয় কিনা, যে x সমান যদি হয় কত 1, তাহলে y সমান কত হয় 2x প্লাস 1 সমান সমান 2 গুণন এখানে x এর মান আছে 1 প্লাস 1 সমান সমান 2 প্লাস 1 সমান সমান 3। এই ক্রমজোড়টি আমরা নিতে পেরেছি, অর্থাৎ 1, 3 এই ক্রমজোড়টা কিন্তু আমরা এই শর্তটার অধীনে আমরা নিতে পারছি। কোনটা নিলাম? 1, 3। দেখো এখানেও হচ্ছে না, এখানে 2 একে 2 আর একে 3 হয়, কিন্তু ওর মান আছে 5। এখানে 2 দুগুণা 4 আর একে 5, কিন্তু ওর মান আছে 1, এটাও হচ্ছে না। এখানে দেখো তো 2 দুগুণা 4 যোগ 1 5, এখানে ওর মান আছে 3, 5 হতে হবে, তো হচ্ছে না। এখানে দেখো তো 2 দুগুণে 4 মানে x সমান যদি 2 হয় তাহলে y সমান কত হয় 2x প্লাস 1। এই যে আমাদের y এর শর্ত, y সমান হবে 2x প্লাস 1। তাহলে দেখো তো 2 গুণন 2 যোগ 1 সমান সমান 4 যোগ 1 সমান সমান 5। আমরা এই শর্ত নিতে পারছি, তাহলে এই ক্রমজোড়টা নিতে পারলাম 2, 5। তাহলে বন্ধুরা দেখো এখানে একটা ক্রমজোড় পেলাম আমরা। যদি সেই এই ক্রমজোড়গুলোর নাম যদি আমরা S1 দেই, S2 দেই, S3 দেই, তাহলে S4 সমান এখানে আসে আমাদের এইরকম। দেখো আমরা 3টা ক্রমজোড় পেয়েছি। এটা কিন্তু 3 মতো মনে হচ্ছে, আসলে 5। এটা কিন্তু 5 বন্ধুরা। তাহলে আমরা যখন এই শর্তটা দিলাম তখন আমাদের ক্রমজোড় কিন্তু কমে গেল। প্রত্যেকটা ক্ষেত্রেই দেখো এই 2,1 কিন্তু এর মধ্যে আছে, তাহলে এর সাবসেট 1 এর মধ্যে আছে, এর সাবসেট। এখানে যে 3টা ক্রমজোড় তোমরা দেখছো, এই 3টা ক্রমজোড় কিন্তু প্রত্যেকটাই এই কার্তেশীয় গুণজ-সেটের মধ্যে আছে। তাহলে কিন্তু এটাও কিন্তু এই কার্তেশীয় গুণজ-সেটের উপসেট। এতক্ষণ ধরে আমি যা তোমাদের বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে অন্বয় হলো কার্তেশীয় গুণজ-সেটের একটি অশূন্য উপসেট, অর্থাৎ কার্তেশীয় গুণজ-সেটের অশূন্য উপসেটই হচ্ছে অন্বয়। তাহলে বন্ধুরা আমরা অন্বয় সম্পর্কে কিন্তু একটা মোটামুটি ধারণা পেলাম যে অন্বয়টা কোত্থেকে আসে। অন্বয় অবশ্যই কার্তেশীয় গুণজ-সেট থেকে আসে, কিন্তু সেই ক্ষেত্রে সকল অন্বয়, আবার ফাংশনও কিন্তু আসে হচ্ছে অন্বয় থেকে। ফাংশন কিন্তু অন্বয় ছাড়া কোনো ফাংশন হবে না। ফাংশনকে অবশ্যই কিসের থেকে আসতে হবে? অন্বয় থেকে আসতে হবে। কিন্তু সেই সবগুলো অন্বয় যে ফাংশন হবে তা কিন্তু ঠিক না। তোমাদের টেক্সট বইয়ে কিছু অন্বয় দেওয়া আছে, বলা আছে তোমাদেরকে যে দেখো তো এর মধ্যে কোন অন্বয়গুলো হচ্ছে ফাংশন এবং কোন অন্বয়গুলো ফাংশন নয়। এটা আজকের এই ভিডিওটা দেখলে তোমরা খুব ইজিলি সেই বিষয়গুলোর অ্যান্সার সুন্দরভাবে করতে পারবা, যে আমরা কোন অন্বয়গুলোকে ফাংশন বলবো আর কোন অন্বয়গুলোকে ফাংশন বলবো না। এখানে দেখো আমাদের যে S2 অন্বয়টি ছিল, এটা এটা তো ওইটারই আমরা কি করলাম, এটা ওইটারই আমরা তালিকা পদ্ধতি বের করছি, আর এটা তাহলে 3 হবে এসে। আচ্ছা দেখো S1 অন্বয় যেটা আছে সেটা হলো এই যে 0, 1, অর্থাৎ এখানে প্রথম উপাদান হচ্ছে 0, x এর মান 0, এখানেও x এর মান 0, এখানেও x এর মান 0, এখানে x এর মান 1, এখানেও x এর মান 1। এই ফাংশনটিকে আমরা, এই অন্বয়টিকে আমরা ফাংশন বলবো না, কিন্তু আমরা এগুলো তো ফাংশন বলবো, একটা করেই ক্রমজোড় শুধুমাত্র আছে। আমরা এই অন্বয়টিকেও ফাংশন বলবো। দেখো আমরা এই অন্বয়টিকেও ফাংশন বলবো, কারণ এখানে x এর মান এক জায়গায় শুধু একটি আছে, অর্থাৎ x এর মান এখানে 0, 1 এবং 3, অর্থাৎ x এর মানগুলো ভিন্ন ভিন্ন। মূল কথায় আসি, কি মূল কথাটা? যদি কোনো অন্বয়ের একাধিক প্রথম উপাদান অভিন্ন হয় সেটা ফাংশন হবে না। যদি কোনো অন্বয়ের একাধিক প্রথম উপাদান, তোমরা জানো প্রথম উপাদানটা x এবং দ্বিতীয় উপাদানটা y, দ্বিতীয় উপাদান নিয়ে আমাদের কোনো কথা নেই। যদি কোনো অন্বয়ের একাধিক প্রথম উপাদান অভিন্ন হয় মানে একই হয়, অর্থাৎ 2, 3, একাধিক মানে কি?
একের অধিক তোমার হাজার হাজার লক্ষ লক্ষ হতে পারে, আবার দুইটাও হতে পারে। অর্থাৎ কমপক্ষে দুইটা এক্স এর ভ্যালু যদি একই থাকে অথবা দুইয়ের বেশি এক্স এর ভ্যালু যদি একই থাকে তাহলে সেই অন্বয়টিকে আমরা কিন্তু ফাংশন বলবো না, ওটা শুধুই অন্বয়। আর যদি এমন দেখা যায় যে কোনো অন্বয়ের একাধিক এক্স এর ভ্যালু অভিন্ন, মানে আলাদা আলাদা, একটু ক্লিয়ার হোক জিনিসটা। দেখো এখানে এক্স এর মান 3 জায়গায় শূন্য আছে, অর্থাৎ একই আছে, এখানেও x শূন্য, এখানেও x শূন্য, এখানেও x, এই জন্য এটা কিন্তু ফাংশন না। এক্স এর মান মানে আলাদা হবে, একটার সাথে আরেকটা কখনো মিলবে না, সেটা ফাংশন। এক্স এর মান সবসময় আলাদা হবে, অর্থাৎ এক্স এর মান যদি শূন্য হয় ওই অন্বয়ে শূন্য এক্স এর মান এক জায়গায় থাকবে। যদি এক্স এর মান 1 হয় তাহলে এই পুরো অন্বয়ে এক্স এর মান 1 আর দ্বিতীয়টি থাকবে না। অর্থাৎ এই প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন হয়, কোনো অন্বয়ের প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে আমরা সেই অন্বয়কে ফাংশন বলবো। আমি আরেকটা উদাহরণ দিব, তোমরা যে উদাহরণে এই বিষয়টি একেবারেই পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা দেখো, আমরা এখানে দুটি সেট আঁকাতে যাচ্ছি। এই একটি সেট ধরো আঁকালাম, আর এই একটি সেট ধরো আঁকালাম, এই দুটি সেট। আচ্ছা, এই দুটি সেটের মধ্যে এইটা যদি সি সেট হয় আর এটা যদি ডি সেট হয়, দেখো তো। আচ্ছা, যদি এরকম হয় যে এইখানে হলো এ বি সি, ধরো আমরা এইটাকে সন্তানের সেট মনে করছি, এইটা হলো সন্তানের সেট আর এটা হলো মায়ের সেট। ধরো সন্তানগুলোকে আমরা কারো নামের প্রথম অক্ষর নিয়ে আমরা এরকম বানালাম। ধরো আবুল, বাবুল এবং চঞ্চল, 3টে সন্তান হলো আবুল, বাবুল এবং চঞ্চল। দেখো এদের 3টা মা যদি এরকম থাকে, যে এখানে আবুলের মা যদি থাকে হলো ধরো এটা কমলা একটা মা হলো, তারপর আরেকটা মা হলো মিনা একটা মা হলো, তারপরে আরেকটা এই ন্যান্সি একটা মা। তাহলে বন্ধুরা আমরা কোথায় ছিলাম? সরি, আমরা দেখলাম যে একটি মায়ের সেট বানালাম, একটি সন্তানের সেট বানালাম। সন্তানগুলোকে আবুল, বাবুল এবং চঞ্চল বললাম, আর মাগুলোকে এই যে ধরো কমলা, তারপরে মিনা এবং ন্যান্সি বললাম। ধরো আবুলের মাকে, এটা যদি আমরা এরকম মনে করি যে আবুলের মা হলো এই কমলা। আচ্ছা, বাবুলের মাকে, বাবুলের মা হলো এই মিনা, আর চঞ্চলের মা হলো এই ন্যান্সি, এরকম যদি হয়। বন্ধুরা দেখো তো, অর্থাৎ প্রত্যেক মায়ের একটি করে সন্তান আছে। দেখো এই মায়ের একটা সন্তান আছে, এই মায়ের একটা সন্তান আছে, এই মায়ের একটা সন্তান আছে। অর্থাৎ এইটাকে আমরা ফাংশন বলবো। এটার মানেটা কি জানো? এইগুলো এই সেটের উপাদানগুলো হচ্ছে এক্স এর উপাদান। তো বন্ধুরা আমরা বলছিলাম যে প্রত্যেকটা মায়ের যদি একটি করে সন্তান থাকে তাহলে সেটা ফাংশন হবে, এই ক্ষেত্রে একটা ফাংশন। আচ্ছা, আর ফাংশন আরেকটা ক্ষেত্রে ধরো যেখানে এখানে আরেকটা সন্তান আছে, ধরো পি, আরেকটা সন্তান আছে পি, কিন্তু এই সন্তানের এই ক্ষেত্রে কোনো দেখো মা দেখতে পাচ্ছ না, এই সন্তানের এই দিক থেকে কোনো মা নেই। আচ্ছা একবার বলো তো যে পৃথিবীতে মা ছাড়া কোনো সন্তান হতে পারে? অবশ্যই হতে পারে না। যদি মা ছাড়া কোনো সন্তান না হতে পারে তাহলে সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে ফাংশন হবে না। অর্থাৎ ফাংশন হবে কোনো বাস্তব কিছু, আমাদের বর্তমান আমাদের বাস্তব জগতে যেসব কিছু বাস্তব ঘটছে সেগুলো হচ্ছে ফাংশন। কোনো অবান্তর ঘটনাকে আমরা ফাংশন বলতে পারবো না। দেখো এখানে সন্তান আছে কিন্তু মা নেই,
এখানে সন্তান আছে মা নেই, মানে সন্তানটি এমনি এমনি পৃথিবীতে আসছে, এরকম ক্ষেত্র যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ফাংশন বলবো না। তোমাদের টেক্সট বুকে কেনই আমি এই এক্সামগুলো নিয়ে আসছি, তোমাদের টেক্সট বুকে এরকম কিছু চিত্র দেওয়া থাকবে এবং বলা থাকবে যে নিচের কোনটি ফাংশন আর কোনটি ফাংশন নয় সেটা তোমরা চিহ্নিত করো। কখনো যদি ব্যাখ্যা করতে বলা হয় তখন তোমরা ব্যাখ্যা করবে এইভাবে যে এই সি সেটের প্রত্যেকটি উপাদানের যদি ডি সেটের একটি করে প্রতিচ্ছবি থাকে, ইমেজ থাকে, তাহলে সেটাকে আমরা ফাংশন বলবো। কিন্তু দেখা যাচ্ছে যে সি সেটের এই পি উপাদানটির কোনো প্রতিচ্ছবি ডি সেটে নাই, সে কারণে এটি ফাংশন নয়। বন্ধুরা, আমরা প্রতিচ্ছবি কথাটা নিয়ে আসলাম, আমার মনে হয় তোমরা প্রতিচ্ছবির সাথে কতটা পরিচিত আমি জানি না, তো আমরা প্রতিচ্ছবিটা বা ইমেজ বলে নেই। এইটা যদি সি সেট হয় তাহলে এই সি সেটের জন্য আমরা এখানে যে ডি সেটের যে উপাদানটি সম্পৃক্ত আছে, অর্থাৎ সি সেটের সাথে ডি সেটের যে উপাদানটি সম্পৃক্ত সেটা হলো ইমেজ। অর্থাৎ আমরা কে কে বলবো হচ্ছে এ ইমেজ, তারপরে এম কে বলবো বি এর ইমেজ, তারপরে আমরা এন কে বলবো সি এর ইমেজ। কিন্তু দেখো পি এর কোনো ইমেজ এখানে নাই, অর্থাৎ পি এর কোনো মান নেই। এমন যদি ঘটে সেটা ফাংশন হবে না। আরেকটা ক্ষেত্রে দেখো বন্ধুরা, দেখো এরকম করেও কিন্তু তোমাদের টেক্সট বইয়ে কিছু চিত্র আঁকায় দেওয়া থাকবে, সেট আঁকায় দেওয়া থাকবে, বলা হবে যে এটা ফাংশন কিনা। তোমরা খেয়াল করো তো যে এটা যদি মায়ের সেট হয় আর এটা যদি সন্তানের সেট হয়, তাহলে এই বাবুলের মা কয়টা? বাবুলের মা হচ্ছে কেউ বাবুলের মা, আবার এখানে এই চিত্র অনুযায়ী এম অর্থাৎ মিনাও হচ্ছে বাবুলের মা। বন্ধুরা, একটা সন্তানের কখনো দুটি মা হতে পারে না। আমরা একদম গর্ভধারী মায়ের কথা বলছি, সৎ মায়ের কথা বলিনি। সৎ মার ক্ষেত্রে যদি তোমরা চিন্তা করো, একটা সন্তানের 1000টা মা থাকতে পারে। কারো বাবা যদি 1000টা বিয়ে করে তো তার 1000টা সৎ মা থাকতে পারে না? পারে। কিন্তু আমরা সৎ মা নিয়ে কথা বলছি না, আমরা একদম গর্ভধারিণী মায়ের কথা বলছি, যে একটি সন্তান কখনো দুটি মায়ের পেট থেকে আসতে পারে না, অর্থাৎ এই ক্ষেত্রে ফাংশন হবে না। বন্ধুরা দেখো, দুটি ক্ষেত্রে ফাংশন হয় না। যদি কোনো সন্তান মা ছাড়া পৃথিবীতে আসে সেটা ফাংশন হবে না, অর্থাৎ এ সেটের কোনো উপাদানের কোনো ইমেজ বি সেটে থাকবে না। সেরকম যদি হয় তাহলে সেটা ফাংশন হবে না। আর যদি এ সেটের ইমেজ দুটি হয়, এ সেটের ইমেজ কখনো দুটি হয়, সেক্ষেত্রে ফাংশন হবে না। বন্ধুরা, আসলে সেটা হবেই না। এই সি সেটের কোনো উপাদানের প্রতিচ্ছবি দুটি হবে না, কারণ ফাংশন তো তোমরা জানো এইরকম আকারে লেখা হয় যে এফ অফ এক্স সমান সমান ধরো 2x প্লাস 1, আমরা এরকম বললাম। তো এখানে তুমি যখন এইগুলো হচ্ছে এক্স এর মান, তুমি যখন এক্স এর একটা মান পুট করবা তখন ওয়াই এর তুমি একটা মাত্র মানই পাবা। যদি কখনো দুটি মান পাওয়া যায়, যা সম্ভব না কখনো, এইভাবে যদি দেয় পাওয়া যাবে না, কিন্তু এভাবে চিত্রে দেওয়া থাকবে যে বি এর জন্য দুটি মান পাওয়া গেছে, সেক্ষেত্রে তোমরা ফাংশন বলবা না। বন্ধুরা, আমরা আলোচনা সংক্ষিপ্ত করে নিয়ে আসি। দুটো ক্ষেত্র মনে রাখবা। একটা ক্ষেত্র এই মা আর সন্তানের সেটের কথা মনে রাখবা, যে এই পাশেরটা সন্তান, যে কোনো সন্তান আছে তার মা নেই, অর্থাৎ এই পাশের কোন উপাদানের সাথে ওই পাশের কোন উপাদান সম্পৃক্ত নেই, এমন যদি হয় সেটা ফাংশন হবে না। আর যদি এই পাশের কোনো উপাদান ওই পাশের দুটি উপাদানের সাথে সম্পৃক্ত থাকে, অর্থাৎ এই একটা সন্তানের জন্য যদি দুটি মা থাকে, একটা সন্তান দুটি মায়ের পেট থেকে, দুজন মায়ের পেট থেকে আসতে পারে না, সেই ক্ষেত্রে হতে ফাংশন হবে না। আবার এই ঘটনাগুলো যদি অন্যরকম করে দেওয়া হয় সেটা কিন্তু ফাংশন হবে। ধরো এই ন্যান্সির দুটা সন্তান আছে, ন্যান্সির এই একটা সন্তান আর হচ্ছে ন্যান্সির এই একটা সন্তান, এরকম যদি কোনো সম্পর্ক হয় বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু ফাংশন হতে পারে। একটা মায়ের দুটি সন্তান থাকতে পারে না, একটা মায়ের অবশ্যই দুটি সন্তান থাকতে পারে, সেক্ষেত্রেও ফাংশন হবে। অর্থাৎ তোমাদের যদি কোনো চিত্র এরকমভাবে দেওয়া থাকে, এরকম করে দেওয়া থাকে যেটা ফাংশন কিনা বলো, 1 2 3, এখানে এ বি সি, এরকম করে এই বি এর এখানে চিহ্ন দেওয়া হলো, বি এর এখানে চিহ্ন দেওয়া হলো, আর সি এর সাথে ধরো এইখানে চিহ্ন দেওয়া হলো, এরকম যদি থাকে এটাও কিন্তু ফাংশন হবে। কারণ এই পাশে যদি মায়ের সেট হয়, বি হলো মা, তার দুটি সন্তান 1 এবং 2,
এটা হতেই পারে, এই ধরনের কিন্তু ফাংশন হবে। সেটা আমি এখানে দেখালাম যে ন্যান্সি একজন মা, তার যদি দুটি সন্তান থেকে থাকে সেক্ষেত্রেও ফাংশন হবে। আবার আরেকটি ক্ষেত্রে ফাংশন হবে বন্ধুরা। এই ক্ষেত্রে যেমন দেখলাম যে এই সেটের, অর্থাৎ আরেকটু ক্লিয়ার করি তোমাদেরকে। এই যে দুটি সেট দেখতে পাচ্ছ তোমরা, এই প্রথম সেটকে ডোমেইন বলা হয় বন্ধুরা। এই সেটটাকে বলা হয় ডোমেইন, আর এই সেটটাকে বলা হয় কোডোমেইন। আমরা এখানে লিখি কোডোমেইন। দেখো এই সেটকে বলা হয় অর্থাৎ ওয়াই যেসব সেটের উপাদান তাকে বলা হয় কোডোমেইন, আর এক্স যে সেটের উপাদান তাকে ডোমেইন বলা হয়। বন্ধুরা ডোমেইনের যদি কোনো উপাদান এমন থাকে যে কোনো ডোমেইনের জন্য কোডোমেইনের কোনো উপাদান নাই, সেখানে সেট হবে না, অর্থাৎ কোনো সন্তানের মা নেই, সেক্ষেত্রে ফাংশন হবে না। আচ্ছা, আবার যদি এমন হয় যে ডোমেইনের একটি উপাদানের জন্য দুটি মান পাওয়া যায়, সেক্ষেত্রেও ফাংশন হবে না, অর্থাৎ একটা সন্তানের যদি দুটি মা থাকে সেক্ষেত্রেও ফাংশন হবে না কিন্তু। ক্লিয়ার? আচ্ছা, এখন এমন যদি হয়, নতুন একটা জিনিস আমি দেখাচ্ছি, যে এখানে এরকম আরেকজন মা আছে, ধরো অনামিকা। এখানে অনামিকা আরেকটি মা আছে যার এই পাশের কোনো সন্তান নেই, অর্থাৎ এই পাশের কোনো একটি উপাদানের সাথে সম্পৃক্ত না, এমন যদি থাকে আমরা কিন্তু সেক্ষেত্রেও ফাংশন বলবো। কেন বলবো জানো? এটা অবান্তর ঘটনা না, কোনো মায়ের সন্তান তো নাই থাকতে পারে, পৃথিবীতে হাজার হাজার মা আছে যাদের সন্তান নেই। তাহলে মায়ের সন্তান নেই এমন ক্ষেত্রে ফাংশন হতে পারে, কিন্তু সন্তানের মা নেই এমন ক্ষেত্রে ফাংশন হবে না। তাহলে তোমরা কি দেখলা? তোমরা দেখলা যে ফাংশন হবে না কোন ক্ষেত্রে, সেটা মনে রাখো, যে সন্তানের মা নেই, কোনো সন্তানের মা নেই, সেটা ফাংশন না। অর্থাৎ এই ডোমেইনের কোনো উপাদানের কোডোমেইনের কোনো উপাদানের সাথে সম্পৃক্ত না, এমন যদি হয়, অর্থাৎ কোডোমেইনের কোনো মানের জন্য ডোমেইনের কোনো মানের জন্য কোডোমেইনের কোনো মান পাওয়া যায়নি, এমন যদি হয় সেটা ফাংশন হবে না। আর ডোমেইনের একটা মানের জন্য কোডোমেইনের দুটা মান পাওয়া গেছে, এমন ক্ষেত্রেও যদি হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু ফাংশন হবে না। অর্থাৎ একটা সন্তানের দুটা মা যদি থাকে তাহলে সেক্ষেত্রে ফাংশন হবে না। কিন্তু ফাংশন হবে কোন ক্ষেত্রে? যদি একটা মায়ের দুটি সন্তান থাকে। দেখো এই ন্যান্সির দুটি সন্তান আছে, এক্ষেত্রে ফাংশন হবে। আবার এখানে অনামিকা আমরা ধরে নিলাম যে অনামিকা একজন মা, তার কোনো সন্তান নেই, সেক্ষেত্রেও ফাংশন হবে। অর্থাৎ এই কোডোমেইন সেটের কোনো উপাদানের যদি এখানে এইটাকে প্রি ইমেজ বলা হয় বন্ধুরা। এর জন্য যেমন কে হলো ইমেজ, কে এর জন্য হলো হলো প্রি ইমেজ। অর্থাৎ আমি অথবা তুমি যদি আয়নার সামনে দাঁড়াও, তাহলে তোমার সামনে যে প্রতিছবিটা আছে তাকে আমরা কি বলি? ইমেজ বলি। আমরা কিন্তু তাকে ইমেজ বলি। ঠিক ওই ইমেজের জন্য আমি হলো বা তুমি এই পাশে যে দাঁড়িয়ে আছো, তুমি হলো প্রি ইমেজ। তাহলে আমি আয়নার এই পাশে দাঁড়িয়ে আছি, আমি প্রি ইমেজ কার? ওই প্রতিচ্ছবির। আর আয়নার মধ্যে যে ছবিটা আছে সেটা হচ্ছে আমার ইমেজ, আমার ছবি, আমার ইমেজ। তাহলে এই ডি সেটের উপাদানগুলোকে আমরা বলবো এ সেটের উপাদানের ইমেজ বা প্রতিচ্ছবি, আর এ সেটের উপাদানগুলোকে আমরা বলবো ডি সেটের প্রি ইমেজ বা প্রাক প্রতিবিম্ব। প্রি ইমেজ তোমরা মনে রাখো, ইংরেজিটা মনে রাখা সহজ, এইটা ইমেজ এবং এইটা প্রি ইমেজ। তাহলে কি হলো? কোনো ইমেজের যদি প্রি ইমেজ না থাকে সেটা সেট হবে, ফাংশন হবে। অর্থাৎ কোনো মায়ের সন্তান নেই, ফাংশন হবে। কোনো গাছ আছে, গাছ যদি মনে করো কোনো গাছ আছে তার ফল নেই, সেটা তোমার ফাংশন হবে। কিন্তু কোনো ফল আছে যে ফলটা কোনো গাছ থেকে আসে নাই, ফল হতে গেলে অবশ্যই গাছ লাগবে বন্ধুরা। এই হলো ফাংশন নিয়ে একটা প্রাথমিক কথাবার্তা। আচ্ছা, এখন আমরা একটু ধারণা আসবো তোমাদেরকে দেওয়ার জন্যে যে এই ফাংশনগুলোর মধ্যে তোমরা নাম শুনেছো যে এক ফাংশন, সার্বিক ফাংশন। হ্যাঁ, এই ফাংশনগুলো কি? ফাংশন কখন এক হয় এবং ফাংশন কখন এক হয় না বন্ধুরা, সেটা যদি আমরা একটু দেখি তাহলে দেখো তো, এক ফাংশন হবে হলো এরকম। আমি চিত্রগুলো এগুলো যদি আবার একটু মুছে দেই তাহলে দেখো তো
বাদ দাও, আমরা পুরো চিত্রটাই আবার একটু এঁকে নিচ্ছি। বন্ধুরা, আমরা এখন জানবো এক এক ফাংশন কিভাবে বুঝবো যে এটা এক এক ফাংশন, আর কিভাবে বুঝবো এটা সার্বিক ফাংশন, এবং কিভাবে বুঝবো এটা একই সাথে এক এক ফাংশন কিন্তু সার্বিক নয়, অথবা একই সাথে এক এক ফাংশনও অথবা সার্বিক ফাংশনও। চলো দেখি, আমরা যদি এখানে দুটো সেট এরকম আবার একটু কল্পনা করি, আবারও আমরা একটু মা আর সন্তানের সেট মনে করব। এটা মা আর এটা সন্তানের সেট যদি আমরা মনে করি, তাহলে দেখো তো 1 2 3 4, তারপরে এ বি সি ডি, ধরো এগুলো হচ্ছে মা। বন্ধুরা, আমরা এক এক ফাংশন কখন বলবো, তোমরা ছোট্ট একটা কথা শুনে নাও। এক এক ফাংশন বলবো যে একটি মায়ের যখন একটি সন্তান থাকবে। একটি মায়ের একাধিক সন্তান থাকলে তো সেটা ফাংশন হয়, সেটা আমরা জানি। একটা মায়ের দুজন বা তিনজন সন্তান থাকতে পারে, অর্থাৎ এই পাশের একটা উপাদানের সাথে যদি এই পাশের 2-3টি উপাদান জড়িত থাকে, 2টি বা 3টি উপাদান জড়িত থাকে, সেটাও ফাংশন বলবো। কিন্তু আমরা বলবো প্রত্যেকটা মায়ের একটা করে সন্তান থাকবে, তখন তাকে বলবো আমরা এক এক ফাংশন। অর্থাৎ যদি ফাংশনটা এরকম হয়, এর সাথে এটা, এর সাথে এটা, এর সাথে এটা, এরকম যদি হয়, তাহলে কিন্তু আমরা এটাকে এক এক ফাংশন বলবো। দেখো, অর্থাৎ এখানে দেখো, এ মায়ের একটি সন্তান 1, বি মায়ের একটি সন্তান 2, সি মায়ের একটি সন্তান 3, ডি মায়ের একটি সন্তান 4। অর্থাৎ প্রত্যেকটা মায়ের যদি একটি সন্তান থাকে, তাহলে আমরা বলবো এক এক ফাংশন। দেখো তো, এই জিনিসটা আরেক রকম হতে পারে। আগের চিত্রটা কি ছিল? এক মায়ের এক সন্তান, এক দেশ এক আইন, এরকম একটা নীতি ছিল। সেই ক্ষেত্রে আমরা এক এক ফাংশন বলেছিলাম, এক মা এক সন্তান। যেমন এক মা, এখানে যদি আমরা এক সন্তান লিখি আর এক মা লিখি, এখন যদি আমরা সেই সন্তান আর মা মুছে দেই, তাহলে কিন্তু এক এক থাকলো। ঠিক এইরকম এক এক ফাংশনটা ওই রকম ছিল। এখন দেখো, এটা তো এক এক ফাংশন ছিল আগেরটা, এখন এই ফাংশনটা কি এক এক? দেখো তো, এই ফাংশনটি এক এক কিনা আমাকে বলো তো। অবশ্যই এক এক নয়, কারণ এ মায়ের একটা সন্তান, বি মায়ের একটা সন্তান, তারপর হচ্ছে সি মায়ের কিন্তু সন্তান 2টি, অর্থাৎ 3ও সি মায়ের সন্তান, 4ও সি মায়ের সন্তান। তাহলে আমরা বলছিলাম একটা মায়ের যখন একটা সন্তান থাকবে, সেটা হচ্ছে এক এক ফাংশন। বন্ধুরা, আমরা গাণিতিকভাবে পরে দেখব, আগে এভাবে তো বুঝে যায় যে কোনটা এক এক ফাংশন। এরকম চিত্র দিয়েও তোমাদেরকে টেক্সট বুকে বলা আছে, অথবা কখনো কখনো এমসিকিউ বলা হবে যে উপরের কোন চিত্রটি এক এক ফাংশনের চিত্র। তো তোমাদের এইভাবে বুঝতে হবে। তাহলে এটা কিন্তু বন্ধুরা এক এক ফাংশন না, কারণ এখানে একটা মায়ের 2টি সন্তানও আছে, এক এক ফাংশন না। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে এক এক ফাংশন কখন হয় আর এক এক ফাংশন কখন হয় না। এখন আমরা একটু সার্বিক ফাংশনটা জানবো। বন্ধুরা, সার্বিক ফাংশন হচ্ছে যখন প্রত্যেক মায়ের সন্তান থাকবে, যখন প্রত্যেক মায়ের সন্তান থাকবে, সেটা হচ্ছে সার্বিক ফাংশন। দেখো, এখানে কিন্তু ডি একটা মা আছে, তার কিন্তু সন্তান নেই। এই ডি মায়ের সন্তান যখন নাই, তখন আমরা তাকে কিন্তু সার্বিক ফাংশন বলবো না। সার্বিক বলতে বোঝায় যে সার্বিকভাবে সবার, অর্থাৎ সবার সন্তান থাকবে, সকল মায়ের সন্তান থাকবে। আর যদি আমরা সেটের আকারে বলি, তাহলে কোডোমেইন, এটা তো কোডোমেইন, আমরা এর আগে কি লিখে দিয়েছিলাম? এইটা হচ্ছে, এই সেটটাকে বলা হয় কোডোমেইন, কোডোমেইন। আচ্ছা, আর এটাকে বলা হয়, এই সেটটাকে বলা হয় ডোমেইন। বন্ধুরা, এই সেটটাকে বলা হয় ডোমেইন। অর্থাৎ সার্বিক ফাংশন কখন হবে? কোডোমেইনের প্রত্যেকটা উপাদানের জন্য যখন ডোমেইনের একটা করে প্রি ইমেজ থাকবে। কোডোমেইনের প্রত্যেকটা উপাদানের জন্য যখন ডোমেইনের একটা করে প্রি ইমেজ থাকবে, হ্যাঁ, সেটা হচ্ছে সার্বিক ফাংশন। অর্থাৎ প্রত্যেক মায়ের সন্তান থাকবে, সন্তান নাই এমন কোনো মা থাকবে না। এখানে যতগুলো মা থাকবে, এই যে কোডোমেইন সেটে প্রত্যেকটা মায়ের একটা করে সন্তান থাকবে, এমন যদি হয়, তাকে আমরা সার্বিক ফাংশন বলবো। এটা কিন্তু সার্বিক ফাংশন সেই ক্ষেত্রে না। কিন্তু তুমি যদি এরকম করে দাও, তুমি যদি এরকম করে দাও, দেখো, এরকম যদি আমরা করে দেই, তাহলে দেখো এটা কিন্তু সার্বিক ফাংশন হয়ে গেল।
এটা কিন্তু সার্বিক ফাংশন হয়ে গেছে। দেখো, কারণ এখানে ডি মায়েরও সন্তান আছে। প্রত্যেক মায়ের যখন সন্তান থাকবে তখন সেটা সার্বিক ফাংশন, আর প্রত্যেক মায়ের যখন একটি করে সন্তান থাকবে তখন সেটা এক এক ফাংশন। আচ্ছা, একটু তোমরা খেয়াল করো যে এইখানে আমরা একটা ফাংশন লিখেছিলাম। ফাংশন কিন্তু এইভাবে দেওয়া থাকে, আর এইটা কি আমি বলেছিলাম কোথায় যেন, যে y সমান 2x প্লাস 1, অর্থাৎ এইটা যদি আমরা y সমান 2x প্লাস 1 লিখি, এটা কিন্তু একই কথা বন্ধুরা। কারণ এই ফাংশন অফ x, এখানে x এর মান যে বসাবা সেটাই কিন্তু আমরা y এর মান পাবো। আবার এখানেও x এর মান যেটা আমরা বসিয়ে দেবো সেটা কিন্তু y এর মান পাবো। সেটা কিন্তু আমরা ফাংশনের কাজ করতে গিয়ে আমরা সব সময় ধরে নিব যে ধরি y সমান f অফ x সমান 2x প্লাস 1। আমরা কিন্তু এরকম করে ধরে নিব, কারণ দুটোই একই জিনিস। এই ধরাটা যদি আমরা এইভাবে না বলে দেই, হঠাৎ করে তোমাদের অঙ্ক করতে গেলে ধরি y সমান f অফ x, এটা কি করে আসলো? দেখো, f অফ x মানেই হচ্ছে y এর মান, তাহলে এইটা মানেই হচ্ছে y। তাহলে আমরা এইখানে লিখে দিতে পারি এইটা সমানই হলো y। তাহলে দেখো তো, তাহলে y সমান এখন কি আমরা f অফ x লিখতে পারি না? y সমান f অফ x লিখতে পারি, f অফ x সমান y লিখতে পারি, y সমান এটা লিখতে পারি, সব লিখতে পারি। এখন যদি এই একটা সেট আমরা মনে করি, তাহলে দেখো এই যে দুটো সেট কিন্তু এখানে দেওয়া আছে, সেটা কিন্তু এই ফাংশনকে সমর্থন করে। তুমি যখন এই ফাংশনটিতে x সমান যখন 0 বসাবা, দেখো y সমান তখন হয়ে যাবে হচ্ছে এখানে 0 দিয়ে গুণন করলে 0 হয়ে গেল, আর এখানে 1 থাকলো। তাহলে দেখো এইটা কিন্তু আমরা পেলাম হচ্ছে এই যে 1 পেলাম। তারপরে দেখো তো, আমরা y সমান যদি আমরা 1 বসাই, x সমান যদি আমরা 1 বসাই, তাহলে 1 2 একে 2 আর একে 3, দেখো এর জন্য কিন্তু 3 হয়ে যায়। তারপরে দেখো তো, এই ফাংশনে যখন আমরা y সমান 2 বসাবো, 2 দুগুণে 4 আর একে 5, দেখো এটা কিন্তু এই যে হয়ে গেল, এইটা কিন্তু সেই একটি সেট বোঝালো। তাহলে বন্ধুরা আমরা কি দেখলাম? আমরা অনেকগুলো ঘটনা দেখলাম, অন্বয় দেখলাম, কার্তেশীয় গুণচ্ছেদ দেখলাম, আর ডোমেইন দেখলাম, কোডোমেইন দেখলাম। এখন তোমরা এখানে একটা প্রশ্ন হয়তো করে ফেলবো আমাকে, যে ডোমেইন এটা যদি হয় আর কোডোমেইন এটা যদি হয়, তাহলে রেঞ্জ কে? আমরা কিন্তু সাধারণ গণিতের সেট অধ্যায়ে বা ফাংশন অধ্যায়ে আলোচনা করে এসেছি যে x এর মানগুলো হলো ডোমেইন আর y এর মানগুলো হচ্ছে রেঞ্জ। বন্ধুরা, এই চ্যাপ্টারে এসে তোমাদের আরেকটু স্মার্ট হতে হবে, যে তোমাদের একটু বেশি জানতে হবে। সেটা হচ্ছে y এর সেট মানেই রেঞ্জ নয়, তবে এটাও রেঞ্জ হতে পারে। কিন্তু প্রথমে আমরা বলবো এটা কোডোমেইন, সবসময় বলবো প্রথম সেটটা। এইটা যদি সি সেট প্রথম সেট হয়, এটা ডি সেট দ্বিতীয় সেট হয়, তাহলে সি সেটটা হবে ডোমেইন সেট, অর্থাৎ x এর মানগুলো এর মধ্যে থেকে আসবে, এবং দ্বিতীয় সেটটা হবে কোডোমেইন সেট, তবে y এর মানগুলো এখান থেকেই আসবে। তবে রেঞ্জ কখন হবে? এই পুরো কোডোমেইনটাই যখন রেঞ্জ কখন হবে, যখন এই যে এরকম দেখো, এই ক্ষেত্রে আমরা এই ডিটাকে কোডোমেইনও বলতে পারি, আবার রেঞ্জও বলতে পারি। অর্থাৎ কোডোমেইনের প্রত্যেকটা উপাদানের জন্য যখন আমরা ডোমেইনের একটা করে উপাদান পাবো, অর্থাৎ কোডোমেইনের প্রত্যেকটা ইমেজের যখন একটা করে প্রি ইমেজ থাকবে, কোডোমেইন সেটের প্রত্যেকটা উপাদানের জন্য যখন এই ডোমেইন সেটের একটা করে প্রি ইমেজ থাকবে, অর্থাৎ সন্তান নেই এমন কোনো মা যদি না থাকে, সব সন্তানের মা, সন্তান নেই এমন কোনো মা যদি না থাকে, তাহলে সেই মায়ের সেটগুলোকে আমরা একই সাথে ডোমেইনও বলতে পারবো, আবার রেঞ্জও বলতে পারবো। কিন্তু যদি এমন হয় যে এখানে আরেকজন মা আছে, দেখো আরেকজন মা আছে যার কিন্তু সন্তান নেই, এক্ষেত্রে ফাংশন হয় কি? হ্যাঁ হয়, তোমাদের বলে এসেছি আমি যে কোনো মায়ের সন্তান নাই থাকতে পারে, সেটাও ফাংশন। তবে সেই ক্ষেত্রে আমরা এখানে যদি কোডোমেইনের উপাদানগুলো বের করি, তাহলে কি হবে জানো?
এ বের হবে, বি বের হবে, সি বের হবে, ডি বের হবে এবং ই বের হবে। এই সেটটা হচ্ছে কোডোমেইন হবে, কোডোমেইন হবে। কিন্তু রেঞ্জ কি হবে দেখো তো, রেঞ্জ হচ্ছে এই যে ডোমেইন সেটে যে এক্স এর মানগুলো আছে সেই এক্স এর মানের জন্য আমরা যে সকল মান পেয়েছি সেগুলো হবে রেঞ্জ। অর্থাৎ রেঞ্জ হবে হলো এখানে রেঞ্জ হবে একটু কম হবে, দেখো ই বাদ দিয়ে হবে এ বি, তাহলে সি আর হলো ডি, এটা কিন্তু রেঞ্জ হবে বন্ধুরা। তাহলে দেখো তো এখানে কোডোমেইন আর রেঞ্জের মধ্যে কিন্তু পার্থক্য আছে, কোডোমেইনের উপাদান একটা বেশি এবং রেঞ্জের উপাদান একটি কম। তাহলে কি আমরা সবসময়ই এই দ্বিতীয় সেটটাকে রেঞ্জ বলতে পারবো? আমরা সবসময় দ্বিতীয় সেটটাকে রেঞ্জ বলতে পারবো না। দ্বিতীয় সেটের যদি সবগুলো ইমেজের জন্য আমাদের এই পাশে প্রথম সেটের প্রি ইমেজ পাই, অর্থাৎ কোডোমেইন সেটের প্রত্যেকটা ইমেজের জন্য যদি আমরা ডোমেইন সেটের একটি এবং শুধুমাত্র একটি করে যদি আমরা পাই, প্রি ইমেজ পাই, তখন আমরা কিন্তু সেটাকে ওই সেটটাকে ডোমেইনও বলবো, রেঞ্জও বলবো। বন্ধুরা তোমরা অবশ্যই রেঞ্জ এবং ডোমেইনটা ভুলবা না, রেঞ্জ এবং কোডোমেইনটা একটু মনে রাখবা। আচ্ছা, আর সার্বিক ফাংশন কখন হয় জানো? এই কোডোমেইন আর রেঞ্জ যখন সমান হয়ে যায়। কোডোমেইনের উপাদান যদি 5টা থাকে আর রেঞ্জের উপাদানও যদি 5টা থাকে তখন কিন্তু সার্বিক ফাংশন হয়। কেন? এই ই এর যদি তুমি এখানে আরেকটা ইমেজ দিয়ে দাও যে এর সাথে এ রিলেটেড আছে, তাহলে দেখো তো এখানে যদি তুমি এখন কোডোমেইনের উপাদান বের করো এই 5টা বের হবে, আর যদি রেঞ্জের উপাদান বের করো অর্থাৎ এই সেটের প্রত্যেকটা মানের জন্য আমরা যে মানগুলো পাবো সেগুলো হচ্ছে রেঞ্জ, তাহলে কিন্তু এখানে ইও চলে আসে, এখানে দেখো কোডোমেইনও যা, এখানে কোডোমেইনও যা, রেঞ্জও তাই। অর্থাৎ কোডোমেইন আর রেঞ্জ যখন সমান হবে তখন আমরা তাকে সার্বিক ফাংশন বলবো। তোমাদের আরেকটু অ্যাডভান্সে গিয়ে অর্থাৎ এই অনুশীলনী অঙ্ক করতে গিয়ে তোমাদের এই জিনিসটা খুব কাজে লাগবে যে প্রমাণ করো যে এই ফাংশনটি সার্বিক কিনা। সেটা কি করে প্রমাণ করবা? ওই ফাংশনটির যখন কোডোমেইন এবং রেঞ্জ তুমি সমান দেখাতে পারবা তখন বলে দিবা সুতরাং প্রদত্ত ফাংশনটি একটি সার্বিক ফাংশন, কারণ প্রদত্ত ফাংশনের কোডোমেইন সমান সমান রেঞ্জ। আর যদি এমন হয় যে সেটা সার্বিক ফাংশন না, তাহলে তুমি কি পাবা? কোডোমেইন তুমি আগে রেঞ্জ বের করবা, কোডোমেইন সাধারণত সবসময় দেওয়া থাকবে, কোডোমেইন তোমাকে বের করতে হবে না। তুমি রেঞ্জ বের করে যখন দেখবে যে রেঞ্জ কোডোমেইন থেকে কম, তাহলে তখন কখনো বেশি হবে না, রেঞ্জ সবসময় একটু হলেও কম হবে। যখন দেখবে যে রেঞ্জ কোডোমেইন থেকে কম, তখন তুমি বলবা যে প্রদত্ত ফাংশনটি সার্বিক ফাংশন নয়, কারণ এই ফাংশনের ডোমেইন নট ইকুয়াল টু রেঞ্জ, অর্থাৎ কোডোমেইন নট ইকুয়াল টু রেঞ্জ, কোডোমেইন নট ইকুয়াল টু রেঞ্জ, কোডোমেইন আর রেঞ্জ সমান নয়, তখন কিন্তু আমরা সেটাকে বলবো হচ্ছে যে ওটা সার্বিক ফাংশন নয়। বন্ধুরা এই হলো আমাদের সেট নিয়ে একটু ফাংশন নিয়ে বেসিক আলোচনা। আমরা নেক্সট লেভেলে আমরা যেটা পরবর্তী ভিডিওতে আমরা যেটা জানার চেষ্টা করব সেটা হচ্ছে বিপরীত ফাংশন চেনার চেষ্টা করব, ইনভার্স ফাংশন যেটা বলে। এক ফাংশনের ডিটেলস ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো দেখব, যে কোনো ফাংশন দেওয়া থাকলে ফাংশনটি এক কিনা সেটা আমরা কি করে প্রমাণ করব, আমরা সেই কাজগুলো দেখব। আমরা সার্বিক ফাংশন দেখব, ইত্যাদি ইত্যাদি আমরা যাবতীয় কাজগুলো দেখব।